মিঠুনস ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিঠুন রানা। আজকের আলোচ্য বিষয় হবে নবম দশম শ্রেণীর জড়তা এবং বলের ধারণা নিয়ে। বল বলতে আমরা কি বুঝি? যে যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হইবে এবং গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করবে। এখানে এই গতিশীল বস্তুর গতির পরিবর্তন কিন্তু তিনভাবে হতে পারে। হয় তার গতির পরিবর্তনের বৃদ্ধি করে করবে, অথবা তার গতি একটু সামান্য কমায় করবে, অথবা সে একদম কমতে কমতে স্থির হয়ে যাবে। অর্থাৎ যা প্রয়োগের ফলে স্থির বস্তু স্থির থাকতে চাইবে এবং গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করতে চাইবে, অর্থাৎ স্থির হতে চাইবে, অথবা তার গতি বৃদ্ধি করতে চাইবে, অথবা গতি কমাইতে চাইবে। এটাই হবে বল। এখন এই বল, চাপ এবং শক্তি, এই তিনটা বিষয় কিন্তু আমরা অনেকেই সাধারণত একই অর্থ বলে ধারণা করে থাকি, কিন্তু বিজ্ঞানে কিন্তু এই তিনটা সম্পূর্ণ আলাদা বিষয়। যে বল, চাপ, শক্তি, এগুলো নিয়ে কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীতেই আলোচনা করা হয়েছে। আমাদের এই অধ্যায়ে এই শুধু বল নিয়ে আলোচনা করা হয়েছে, এই কারণে আজকে শুধু এই বল নিয়ে আলোচনা করব। চাপ এবং শক্তি এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হইবে। তাহলে এখন বল বিষয়ে তোমরা ধারণা পেয়েছো যে যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হতে চাইবে, অথবা গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করতে চাইবে, অর্থাৎ তার গতি কমাইতে চাইবে, অথবা গতি বাড়াইতে চাইবে, অথবা তার গতি একদম স্থির করে দিবে এই বল প্রয়োগের ফলে। এখন আসা যাক জড়তা নিয়ে। জড়তা হচ্ছে যে একটি বস্তু যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাই হবে জড়তা। যেমন একটা বস্তু স্থির রয়েছে, সেটি সে চিরকাল স্থিরই থাকতে চাইবে, সে গতিশীল হতে চাইবে না, সেটাই হলো তার জড়তা। এবং একটা বস্তু গতিশীল রয়েছে, অর্থাৎ সে একটা নির্দিষ্ট গতিতে গতিশীল অবস্থায় রয়েছে। এই যে সে গতিশীল অবস্থায় রয়েছে, এই গতিশীল অবস্থায় থাকার প্রবণতা, এটাই হবে তার জড়তা। অর্থাৎ সে গতিশীলই থাকতে চাইবে, গতি কমাইতেও চাইবে না, গতি বাড়াইতেও চাইবে না, অর্থাৎ যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাই হবে তার জড়তা। তাহলে জড়তার মধ্যে আমরা কিন্তু দুইটা বিষয় দেখতে পাচ্ছি, যে দুই ধরনের জড়তা হয়। যে একটা বস্তু স্থির রয়েছে সেটাকে আমরা স্থিতি জড়তা বলতে পারি, স্থিতি জড়তা। এবং একটা বস্তু গতিশীল রয়েছে, অর্থাৎ সে গতিশীলই থাকতে চাইবে, সেটি হবে তার গতি জড়তা। গতি জড়তা। এই স্থিতি জড়তার একটা উদাহরণ দেওয়া যাক। যে তুমি যখন একটি স্থির বাসের মধ্যে বসে থাকো, তখন কি হয়? যে তুমি বাসে এই অবস্থায় বসে আছো, বাসের সিটে এই অবস্থায় বসে আছো, এই বাসটা স্থির রয়েছে, এজন্য বাসের সাথে তুমি স্থির অবস্থায় রয়েছো। এরপর বাস যখন হঠাৎ চলতে শুরু করবে, তখন কি হবে? যে তুমি কিন্তু একটু সামান্য পেছনের দিকে হেলে যাইবা। এখন পেছনের দিকে কেন হেলে যাচ্ছ? পেছনের দিকে দেখো, এটা তুমি সোজা ছিল, এখানে একটু বাঁকা হয়ে গেছে, অর্থাৎ পেছনের দিকে হেলে গিয়েছো। এটা কেন হয়েছে? যে বাসটা আমার স্থির ছিল, তখন আমি বাসের সাথে স্থির অবস্থায় ছিলাম, অর্থাৎ তখন আমার মধ্যে স্থিতি জড়তা কাজ করেছিল। জড়তার সংজ্ঞা অনুযায়ী আমি স্থিরই থাকতে চাইব, অর্থাৎ স্থিত অবস্থায় থাকবো। কিন্তু বাস চলতে শুরু করছে, অর্থাৎ বাসের সিটের সাথে আমার এখানে সংযোগ রয়েছে, বাস চলতে শুরু করছে, তখন কি হবে? যে বাস গতিশীল হয়েছে, কিন্তু আমি তো স্থির থাকতে চাইবো, কারণ আমার মধ্যে স্থিতি জড়তা রয়েছে। তখন কি হবে? যে আমি এখানেই থাকতে চাইবো, বাস চলে গেছে, এই জন্য পিছনের দিকে হেলে যাই। আমরা ওই স্থির অবস্থায় থাকতে চাই, কিন্তু বাস আমাদের টেনে নিয়ে চলে যায়, শেষে আর স্থিতি থাকা যায় না। তখন আমরা বাসের সাথে এক পর্যায়ে গতিশীল অবস্থায় থাকি। তখন আবার কি হয়? তখন আমরা কিন্তু আবার গতিশীলই থাকতে চাই, তখন আমাদের মধ্যে গতি জড়তা কাজ করে। যে বাস যখন গতিশীল থাকে, আমরা গতিশীল থাকতে চাই, তখন আমরা আবার সোজা থাকি, বাসে আবার বসে আছি, এই বাসটা গতিশীল অবস্থায় রয়েছে, তখন আমার মধ্যে কি রয়েছে? আমি ওই বাসের সাথে গতিশীল রয়েছি, তখন আমার মধ্যে কিন্তু গতি জড়তা রয়েছে। এখন গতি জড়তার কারণে আমি কিন্তু বাসের সাথে গতিশীল রয়েছি। এখন বাস গতিশীল থাকতে থাকতে হঠাৎ ব্রেক চাপলো, তখন কি হবে? বাস থেমে যাইবে, বাস তার গতি কমায় দিয়েছে, অথবা বাস স্থির হয়ে গেছে, কিন্তু আমার মধ্যে কি ছিল? গতি ছিল, অর্থাৎ গতি জড়তা ছিল, আমি গতিশীলই থাকতে চাইব। বাস তখন কোন দিকে চলছিল? সামনের দিকে চলছিল, তখন কি? বাস থেমে গেছে, কিন্তু আমিও তো সামনের দিকে থাকতে চাইবো, তখন কি হবে? আমিও যেহেতু সামনের দিকে গতি জড়তার কারণে সামনের দিকে আগাচ্ছিলাম, তখন আমরা
সামনের দিকে হেলে যাওয়া। সোজা ছিলাম, এখন কিন্তু সামনের দিকে হেলে গিয়েছি, কারণ আমি বাস থেমে গেলেও আমি গতিশীল থাকতেই চাচ্ছিলাম, আমার মধ্যে গতি জড়তা থাকার কারণে। স্থিতি জড়তার কারণে বাস হঠাৎ চলতে থাকলে আমরা পেছনের দিকে ঝুঁকে যাই, কারণ আমরা স্থিরে থাকতে চাচ্ছিলাম। তো গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে যাই। এখন আসা যাক প্রথম সূত্র, অর্থাৎ বল সম্পর্কে বিজ্ঞানী নিউটন 3টা সূত্র দিয়েছেন। এখন 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রে বলেছেন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগে থাকবে। আমাদের প্রথম অংশে কিন্তু কোনো সমস্যা নেই যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে, কিন্তু বিষয় হচ্ছে আমরা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছেন যে সমবেগে চলতে থাকা বস্তু সুষমবেগে চিরকাল সমবেগেই থাকবে। কিন্তু বাস্তবে কিন্তু আমরা এটা দেখি না। কেন দেখি না? যে একটা বস্তু সমবেগে চলছে তার উপর আমরা কোনো বল প্রয়োগ করিনি। আমাদের বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র অনুসারে সেই বস্তুটার কিন্তু চিরকাল গতিশীল থাকার কথা, কিন্তু বাস্তবে থাকে না। কেন? এখানে কিন্তু বল প্রয়োগ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই না। যে ধরো আমার এটা সমবেগে গতিশীল রয়েছে, এর উপর কোনো প্রকার বল প্রয়োগ করছে না, তারপরেও কিন্তু এখানে বল প্রয়োগ হচ্ছে। কোথা থেকে? যে বাতাসের বাধা, সে এই দিকে গতিশীল হচ্ছে, বিপরীত দিক থেকে বাতাসের বাধা প্রয়োগ করা হচ্ছে, এটা কিন্তু একটা বল। এবং ঘর্ষণ বল কাজ করছে, এই ঘর্ষণ বলের কারণেও কিন্তু সে তার গতির পরিবর্তন করছে। কারণ বল প্রয়োগ করলে এর পূর্বেও আমরা শিখেছি যে গতির পরিবর্তন হবে। বলের বিপরীত দিকে যেহেতু ঘর্ষণ বলটা কাজ করে, সেহেতু সে তার গতির পরিবর্তন করবে, অর্থাৎ গতি কমতে থাকবে। এখন আশা করি বুঝতে পারছো যে বস্তুর উপর বল প্রয়োগ না করলে সুষম বেগ গতিশীল বস্তু চিরকাল সুষম থাকবে, কিন্তু শর্ত হতে হবে তার উপর কোনো প্রকার বাতাসের বাধা থাকবে না এবং ঘর্ষণ বল থাকবে না, তখনই ওই বস্তুটা চিরকাল গতিশীল থাকবে। কিন্তু বাস্তবে আমরা যত সুষম বেগ গতিশীল দেখি, সকল বস্তুর মধ্যেই হয় বাতাসের বাধা রয়েছে, না হয় ঘর্ষণ বল রয়েছে, অথবা দুইটাই রয়েছে। এজন্য আমরা সুষম বেগে গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করা বাদ দিয়ে দিলে কিছুক্ষণ পর সেটি থেমে যায়, এই ঘর্ষণ বল এবং বাতাসের বাধার কারণে।